পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে TRM সোহাগ। পর্ব সংখ্যা 30 এর শেষাংশ, শেষ পর্ব। আকাশের নীরবতায় থানার ওসি অধৈর্য হয়। অনেকক্ষণ যাবৎ আকাশকে প্রশ্ন করে যাচ্ছে, অথচ আকাশের মুখে রানী। সে পাথরের মতো নির্জীব দৃষ্টিতে কোনো একদিকে চেয়ে আছে। ওসি সাহেব আর ধৈর্য রাখতে পারলেন না। হাতে থাকা রক্তাক্ত লাঠি দ্বারা আবারও সর্বশক্তি দিয়ে আকাশের মাথার সাথে বাম গাল বরাবর আঘাত করে। এবারের আঘাত এতটাই জোরে ছিল যে চেয়ারে বসা আকাশ একেবারে উল্টে গিয়ে সেলের সাথে জোরে সোরে ধাক্কা খায়। মুখ থেকে একদলা রক্ত ছিটকে বেরিয়ে এসে পড়ে সেলের বাইরে থেকে কয়েক হাত দূরত্বে। ঠিক সেই সময়ে সন্ধ্যা থানার সকলের কথা অগ্রাহ্য করে এক প্রকার জোর করে জেলের ভেতর প্রবেশ করে। ভেতরে কয়েক পা আসতেই বাড়ানো ডান পায়ের উপর এসে ছিটকে পড়ে আকাশের মুখে রক্ত। সন্ধ্যার সারা শরীর কারেন্ট শক খাওয়ার মতো ঝাঁকি দিয়ে ওঠে। ধীরে ধীরে মাথা উঁচু করে সামনে তাকায়। রক্তাক্ত এত বিধ্বস্ত আকাশকে দেখে সন্ধ্যার সারা শরীর শিউরে ওঠে। ততক্ষণে ওসি আকাশকে টেনে উঠিয়ে বাম গাল বরাবর লাঠি দ্বারা সর্বশক্তি দ্বারা আঘাত করে। দ্বিতীয় আঘাতে আকাশ তার দুর্বল শরীর নিয়ে উল্টো দিকের দেয়ালে গিয়ে জোরে সোরে ধাক্কা খায়। মাথা ধাক্কা খায় দেয়ালের সাথে। কি আশ্চর্য, ছেলেটা এত আঘাত পাওয়ার পরও এখনও একটি টু শব্দটিও করল না। কিন্তু সন্ধ্যার চোখের সামনে আকাশকে এভাবে আঘাত করায় মেয়েটি নিতে পারল না। সে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে ওঠে, আকাশ! সন্ধ্যার ডাক আকাশের কানে পৌঁছালো কি? আকাশের নির্জীবতা দেখে তো মনে হয় না। সে মার খেয়েও পাথরের ন্যায় বসে আছে। মুখের দুপাশ বেয়ে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। নিভু নিভু চোখ দুটো বুজে আসছে। এদিকে সন্ধ্যা আকাশ শব্দটি উচ্চারণ করেই সেলের দিকে দৌড়ে আসছিল। কিন্তু সন্ধ্যার পিছনে আসা দুজন মহিলা সন্ধ্যাকে টেনে ধরে। সেলের ভেতরে বসা ওসি মহিলা দুজনকে আদেশ করে সন্ধ্যাকে এখান থেকে বের করে নিয়ে যেতে। ভদ্র মহিলা দুজন তাদের স্যারের কথা মেনে সন্ধ্যাকে টানতে থাকে, কিন্তু সন্ধ্যাকে এক চুল পরিমাণ নাড়াতে পারে না। ওদিকে ওসি মহিলা দুজনকে নিজের আদেশ শুনিয়ে আবারও আকাশের কাছে যায়। দেয়ালে হেলান দিয়ে বসে থাকা পাথরের মূর্তির ন্যায় আকাশকে টেনে সরিয়ে এনে আবারও তৃতীয়বারের মতো লাঠি দ্বারা মাথায় আঘাত করে। এই পর্যায়ে আকাশ মৃদু আর্তনাদ করে ওঠে। হাঁটু গেড়ে বসে পড়ে সেলের ভেতর মেঝেতে। ওসি চতুর্থবারের মতো আকাশের মুখ বরাবর ডান হাত দ্বারা আঘাত করে। আকাশের নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। এবারে নেতিয়ে পড়ে শরীরটা দুলে ওঠে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে শব্দ করে কেঁদে দেয়। চেঁচিয়ে বলে, ওনাকে মারবেন না, উনি অসুস্থ, দয়া করুন, ওনাকে মারবেন না। কে শোনে কার কথা? থানার ওসির থামার নামগন্ধ নেই। সে অনবরত আকাশকে আঘাত করছে, কখনো লাঠি দ্বারা তো কখনো হাত দ্বারা। সন্ধ্যা মহিলা দুজনকে টেনে নিয়ে যেতে চাইলে সন্ধ্যা তো যাই না, উল্টে সে ধীরে ধীরে সেখানেই বসে পড়ে। দু হাতে একজন মহিলার পা সাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে ওনাকে থামতে বলুন। আকাশ অসুস্থ, উনি কদিন আগে হার্ট অ্যাটাক করেছে। ওনার অবস্থা ভালো নয়। উনি ওনার বন্ধুকে মেরে ওনার মন এমনিতেই মরে গেছে। ওনার শরীরটাকে ছাড় দিন আপনারা। আমার বাচ্চাটা কখনো তার বাবার ভালোবাসা পায়নি। আমার বাচ্চাকে এতিম করবেন না, দয়া করুন, ওনাকে ছেড়ে দিন। সন্ধ্যা কিছু বলছে, এটা বোঝা গেলেও কি বলছে সেটা কেউ বুঝতে পারল না, কারণ কান্নার ফলে সন্ধ্যার কথাগুলো জড়িয়ে গিয়েছে। এত চিৎকার কান্নার আওয়াজে বাইরে থেকে আরেকজন মহিলা ভেতরে আসে। সে সন্ধ্যাকে একজনের পা সাপটে এভাবে কাঁদতে দেখে অবাক হয়। সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে সামনে সেলের দিকে তাকালে চোখে পড়ে তাদের ওসি স্যার একজন আসামিকে নির্দয়ের মতো একটার পর একটা আঘাত করছে। মহিলাটি ঢোক গিলল। তার দৃষ্টি ঘুরে এলো কান্নারত সন্ধ্যার দিকে। তার চোখ মুখে অদ্ভুত মায়া সন্ধ্যার প্রতি। সে খেয়াল করেছে আকাশ নামের এই আসামি তাদের জেলখানায় আসার পর থেকে মেয়েটি নিয়ম করে এখানে আসে। আকাশের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু আকাশ কোনো রেসপন্স করে না। মাঝে মনে হতো সন্ধ্যা পাগল কিনা। এই ভাবনা ভাবারও কারণ আছে। আকাশ অন্যদের সাথে ভালোভাবে কথা বলতো, কিন্তু সন্ধ্যাকে অ্যাভয়েড করতো, যেন সে সন্ধ্যাকে চেনে না। কিন্তু সন্ধ্যা মেয়েটি নাছোড়বান্ধা হয়ে আকাশের পিছেই লেগে থাকতো। সে সন্ধ্যাকে জিজ্ঞেস করতে চাইতো সে আকাশের কে হয়। আবার ভাবতো মেয়েটা উল্টাপাল্টা উত্তরই দেয় কিনা, কারণ সন্ধ্যার প্রতি আকাশের বিহেভ দেখে মনে হতো আকাশ সন্ধ্যাকে চেনে না। আজ এরকম একটা অবস্থায় আকাশের জন্য সন্ধ্যাকে কাঁদতে দেখে তার কৌতূহল কয়েক হাজার গুণ বেড়ে গেল, এটা জানতে যে সন্ধ্যা আকাশের আসলে কে হয়। অতঃপর সে তার কলিগ বাকি দুজনের উদ্দেশ্যে জিজ্ঞেস করে মেয়েটি আকাশ নামের আসামির কি হয়। কথাটি বোধ হয় কান্নারত সন্ধ্যার কানে গেল। সে কাঁদতে কাঁদতে আকাশের দিকে চেয়ে শব্দ করে কঠোর স্বরে বলে ওঠে, আমি তার সন্ধ্যা মালতী। একবার বলেই মেয়েটা থামল না। সে অনবরত আওড়ালো, আমি তার সন্ধ্যা মালতী, আমি তার সন্ধ্যা মালতী,
আমি তার সন্ধ্যা মালতী। কতবার যে কান্নারত সন্ধ্যা আকাশের দিকে চেয়ে এই একটি বাক্য আওড়ালো তার হিসেব নেই। একসময় ওসির শেষ আঘাতে হাঁটু গেড়ে বসা দুর্বল আকাশ সামনের দিকে হেলে মুখ থুবড়ে পড়ে যায়। ততক্ষণে সন্ধ্যার বলা আমি তার সন্ধ্যা মালতী বাক্যটি আকাশের মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হতে শুরু করে। টকটকে লালিত টলমলে করুণ দৃষ্টিজোড়া কান্নারত সন্ধ্যার পানে রক্তিম কাটা ঠোঁটজোড়া নারী অস্পষ্ট স্বরে আওড়ায়, তুমি শুধু আমার সন্ধ্যা মালতী। কথাটা আওড়াতে গিয়ে আকাশের দু চোখ বেয়ে দুফোঁটা জল সেলের মেঝেতে টুপ করে পড়ে। রক্তে মাখামাখি দুর্বল আকাশের চোখ দুটো একেবারে বন্ধ হয়ে যায়। আকাশের এমন অবস্থা দেখে মুহূর্তেই সন্ধ্যার কান্না থেমে যায়। পাথরের মূর্তির ন্যায় ততক্ষণ নিথর রক্তাক্ত আকাশকে দেখে গেল কেবল। এক তীব্র ব্যর্থ বান্দার ন্যায় সন্ধ্যা আল্লাহর নিকট নিজেকে সঁপে দিতে চাইল, যে তার জীবনে যা পেয়েছে তার চেয়ে হাজার গুণ শুধু হারিয়েছে। এক পর্যায়ে পাথরের ন্যায় নিশ্চুপ সন্ধ্যাও ডান হাত দিয়ে হেলে হেলে ঠাস করে পড়ে যায় মাটিতে। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল গড়িয়ে মেঝেতে পড়ে। আকাশ সেলের ভেতরে, সন্ধ্যা সেলের বাইরে। দুজনের মাঝে দূরত্ব 5-6 হাত হবে। দুজন দুজনের দিকে মুখ করে শুয়ে আছে, ঘুমিয়েছে বোধহয়। আশেপাশের সেলগুলোর প্রত্যেক আসামি সহ পুলিশ ওসি সবাই একবার সন্ধ্যার দিকে তাকায় তো আকাশের দিকে। প্রত্যেকের দৃষ্টি নির্বাক, কারো মন ব্যাহত, কেউ বা ভীষণ ব্যথিত। তাদের মনে হচ্ছে এইমাত্র দুটো লাশ তাদের চোখের সামনে পড়ল। আকাশের বলা তুমি শুধু আমার সন্ধ্যা মালতী বাক্যটি কেউ না শুনলেও সন্ধ্যার কঠোর স্বরে চেঁচিয়ে বলা বাক্যটি প্রত্যেকে শুনেছে। যার তীব্রতা এত বেশি ছিল, কঠোরতা এত বেশি ছিল, শব্দের গতি এত প্রখর ছিল যে এই বদ্ধ জেলখানার ভেতর বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, আমি তার সন্ধ্যা মালতী। জোহরের আজান দিচ্ছে তখন। ছোট্ট সৃজন ঘুমের ঘোরে এপাশ ওপাশ করতে থাকে। এমন করতে করতে কিছু সময় পর ছেলেটার ঘুম ছুটে যায়। সে ধীরে ধীরে উঠে বসে। ঘুম ঘুম চোখে ঘরের চারপাশে চোখ বোলায়। দুহাতে চোখ ডলে আর ডাকে, মা মা। কোনো সাড়া না পেয়ে সৃজন ধীরে ধীরে বিছানার কোণ ঘেঁষে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে এসে চাপানো দরজা টেনে দরজা খুলে ঘর থেকে বের হয়। দুহাতে চোখ ডলতে ডলতে আশেপাশে তাকায় আর মাকে ডাকতে থাকে। মায়ের কোনো সাড়া না পেয়ে সৃজনের কান্না পায়। ঘুম থেকে উঠে মাকে না পেলে বাচ্চা ছেলেটি এমনই করে। ইতোমধ্যে তার চোখ দুটো ভরে উঠেছে। অনবরত ডেকে চলেছে মামা করে। হাঁটতে হাঁটতে সৃজন সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়েছে। দোতলার সিঁড়ির মাথায় দাঁড়িয়ে নিচের ফ্লোরে চোখ বুলিয়ে মাকে খোঁজে আর ডাকে, মা মা। তুমি কোথায় মা? কোথায় তুমি? আছো আমার কাছে? মা। কোনো সাড়া নেই। মাকে না পেয়ে সৃজনের পানিতে টইটুম্বর পানি দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে। সে তার ছোট্ট ছোট দুহাতে চোখ জোড়া মুছে ধীরে ধীরে বসে পড়ে সিঁড়ির মাথায়। এরপর একটু একটু করে সিঁড়িগুলো বেয়ে নামতে থাকে, কখনো দাঁড়িয়ে বা কখনো বসে হামাগুড়ি দিয়ে। তখন সৃজনের মুখে বলি, মা তুমি কখন আসবা আমার কাছে? মা আছো? মা। মায়ের কোনো সাড়া না পেয়ে বাচ্চাটি দু চোখ বারবার ভরে ওঠে। সিঁড়ি বেয়ে নামতে নামতে একটু পরপর চোখ মুছে নেয়, ঝাপসা চোখ জোড়া ঠিক করে নেওয়ার জন্য। এমন করতে গিয়ে হঠাৎই সৃজনের হাত ফসকে যায়। বাচ্চা ছেলেটি একেবারে ব্যালেন্স ফেলে মুখ থুবড়ে পড়ে সিঁড়িতে। এরপর সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়তে থাকে। কয়েক সেকেন্ডের মাথায় উঁচু সিঁড়ি থেকে গড়িয়ে একেবারে ঠাস করে নিচের ফ্লোরে এসে পড়ে। সৃজন চিৎকার করে কেঁদে ওঠে, গলা ফাটিয়ে ডাকে মা। কিন্তু কেউ সৃজনের দিকে এগিয়ে আসে না। কাজের লোকগুলো বোধহয় অন্যদিকে ব্যস্ত। আর সৃজনের বাবা মা তো জেলে, যারা আদৌ বেঁচে আছে কিনা সন্দেহ। তারা কিভাবে আসবে তাদের জানের টুকরোকে বাঁচাতে? সৃজনের মাথায় চোখে প্রচণ্ড ব্যথা পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। অস্পষ্ট স্বরে আওড়ায়, মা আমি বিতা পেয়েছি মা, তুমি কোথায়? মা। কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে কথাগুলো আওড়াতে আওড়াতে সৃজন নিশ্চুপ হয়ে যায়। চোখ দুটো বন্ধ হয়ে আসে। কান্নার আওয়াজ একেবারে থেমে যায়। নিচের ফ্লোরের এক কোণায় ছোট্ট সৃজনের নিথর দেহখানা পড়ে থাকে। কেউ এগিয়ে আসে না। সন্ধ্যা যার জন্য এতদিন বেঁচে ছিল, যার কান্না শুনলে সব ভুলে ছুটে আসতো, যাকে সবসময় নিজের বুকে শক্ত করে চেপে আগলে রাখতো, সেই সৃজনের আজ করুণ অবস্থা। কিন্তু সন্ধ্যা তার সেই জান বাচ্চাটার খবরটুকুও পেল না। তার যে নিজেরই নিথর দেহ জেলের এক কোণায় পড়ে আছে, সে কি করে তার জান বাচ্চার খবর পাবে? কি করে তার জান বাচ্চার বিপদে ছুটে আসবে? কি হলো তাদের সাথে? আকাশ, সন্ধ্যা, সৃজন তিনটে জীবনের সমাপ্তি কি এখানেই ঘটে গেল? তাদের কি এতটুকুই হায়াত ছিল? তারপর কি হলো? মাহাদির ব্যস্ত কণ্ঠ। বিকেলের আমেজ ধরনের বুক থেকে মুছতে শুরু করেছে। এলোমেলো বাতাস অনবরত ছোটাছুটি করছে।
10তলা বিল্ডিংয়ের ছাদে রেলিংয়ের উপর দাঁড়ানো সৃজনরাজ নওয়ান। চশমার আড়ালে চোখ দুটো অসম্ভব লাল। পরনে কালো রঙের গ্যাবার্ডিন প্যান্ট, গায়ে সাদা রঙের শার্ট, দুহাত প্যান্টের পকেটে গুজে রাখা। সোনালি চোখের মণি দুটো মেঘলা আকাশপানে নিবদ্ধ। সৃজনের নীরবতায় মাহাদি বিরক্ত কণ্ঠে বলে, আজব পাবলিক তো তুই। গল্পের এরকম মোমেন্টে থামলি কেন? তারপর বল কিভাবে কি হলো। সৃজন ডান পকেট থেকে সিগারেট বের করে 2 ঠোঁটের ফাঁকে রাখে। বাম পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরায়। এরপর লাইটার পকেটে রেখে বাঁ হাত পকেটে রেখে ডান হাতের 2 আঙুলের সাহায্যে সিগারেটটি চেপে ধরে। এরপর খুব মনোযোগের সহিত শূন্যে ধোঁয়া ছুটতে থাকে। মাহাদি চরম বিরক্ত হয়ে বলে, বলবি তুই বালডা, এমন এক জায়গায় এসে থামলি, তো গল্পটা বলতে এসেছিলি কেন? উফ, গল্প শুনে তো মনে হচ্ছে তোরা 3টেই মরে গেছিলি। তাহলে এত বড় বড় হয়ে কোথা থেকে বেরোলি বাপ? ফটাফট বাকি গল্প বল। মাহাদির কথায় সৃজন বিরক্ত হয়। সিগারেটের আগায় জমা ছাই টোকা দিয়ে ফেলতে ফেলতে গম্ভীর গলায় বলে, মুড নেই। মাহাদি আসমান থেকে পড়ার মতো করে বলে, হোয়াট দ্য ফুচকা, মুড নেই মানে কি? কি বিচ্ছিরি মুড তোর। ছ্যা, দ্রুত মুড আন বলছি, নয়তো তোকে তো। কথাটা বলতে বলতে মাহাদি রেলিংয়ের উপর দাঁড়ানো সৃজনের পা বরাবর একটা থাপ্পড় মারতে চায়। তার আগেই সৃজন উল্টো দিক ফিরে একটা লাফ দিয়ে ছাদের মেঝেতে এসে দাঁড়ায়। মাহাদি কিছু বোঝার আগেই মাহাদিকে জোরে সোরে একটা ধাক্কা দেয়। ফলস্বরূপ মাহাদি চটকে গিয়ে ছাদের বাইরে পড়ে। বেচারা কিছুই বুঝলো না। হঠাৎ চোখের পলকে কি হলো কে জানে। বেচারা ভেবেছে আজ সে শেষ। 2 চোখ খিচে নিয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে, মামুনি বাঁচাও। কয়েক সেকেন্ডের মাথায় মাহাদির মনে হলো সে আসলে পড়েনি, মনে হচ্ছে সে ঝুলছে। অতঃপর ধীরে ধীরে চোখ খুলে তাকালে দেখলো সৃজন তার বাম হাত বাড়িয়ে তার বাঁ হাত ধরে রেখেছে। ডান পা রেলিংয়ের উপর ওঠানো, ডান হাতে আরামসে সিগারেট ফুঁকছে। দৃষ্টি কোন দিকে কে জানে। মাহাদি স্বস্তির নিঃশ্বাস ফেলল। এ যাত্রায় সে বেঁচে গেছে। অতঃপর হাঁপানো কণ্ঠ বলে, আমাকে তোল। সৃজন ছোট্ট করে বলে, মুড নেই। মাহাদি হ্যাঁ করে তাকালো। তাকে ঝুলিয়ে রেখে বলছে তোলার মুড নেই। কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। মাহাদির ইচ্ছে করলো তার এই বন্ধু নামের শত্রুকে কাছে চিবিয়ে খেতে, কিন্তু নিজের রাগ আপাতত চেপে রাখলো, নয়তো এই 10তলার উপর থেকে পড়লে তার মরণ নিশ্চিত। অতঃপর মাহাদি অসহায় কণ্ঠে বলল, এ ভাই আমাকে তোল, তুই আমার জানটুস মন্টুস খান্টুস শান্টুস। সৃজন মাহাদির দিকে চেয়ে ধমক দেয়, শাট আপ। ঝুলন্ত মাহাদি বন্ধুর ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। অসহায় কণ্ঠে বলে, দয়া করে আমাকে তোল। এই 10তলা থেকে একবার পড়লে আমি বাঁচব না। অকালে আমার বাবা মা আমাকে হারিয়ে এতিম হয়ে যাবে। তুই আমার বাবা মাকে এভাবে এতিম করতে পারিস না। সৃজন বিরক্তিকর চোখে তাকিয়ে বলে, বাবা মা মারা গেলে ছেলে মেয়ে এতিম হয়, ছেলে মারা গেলে বাবা মা এতিম হয় না। মাহাদি পাত্তা না দিয়ে বলে, আরে ওই একই হলো। উল্টে গিয়ে যেমন পাল্টে যায় তেমনি পাল্টে গিয়েও উল্টে যায়। এবার আমাকে তোল রাজবাবু। সৃজন ভাবলেশহীনভাবে বলেন, নো। মাহাদি চেঁচিয়ে ওঠে, কি নো মানে? ছ্যা ছ্যা ছ্যা, বন্ধু হয়ে বন্ধুকে মারতে চাইছিস? ওগো আল্লাহ, এমন নির্দয় বন্ধু তুমি কাউকে দিও না গো। বন্ধুর রাগান্বিত দৃষ্টি দেখে মাহাদি গোল করে রাখা মুখ বন্ধ হয়ে যায়। ঢোক গিলে আমতা আমতা করে বলে, না মানে আমি বলতে চাইছিলাম তোর মতো বন্ধু যেন সবার ঘরে ঘরে হয়। এই কথাটাও একটু উল্টে গিয়ে পাল্টে গেছে। চরি রাজবাবু। সৃজন কিছু বলল না। তার দৃষ্টি ঘুরে যায় বিল্ডিংয়ের সামনের বাগানে। খুব মনোযোগ দিয়ে কিছু দেখতে ব্যস্ত সে। মাহাদি হতাশার শ্বাস ফেলল। এমন ঝুলে থাকতে কার ভালো লাগে? বুক ধুকধুক করছে বেচারার। এ যখন টেনে তুলবে তখনই তার গতি হবে সে জানে। তাই সেও চুপচাপ মেনে নিল তার বন্ধু নামে শত্রুর মুড হওয়ার। কিছু একটা ভেবে বলে, তুই চশমা পরিস কেন? তোদের বংশ তো কেউ এমন নেই। সৃজন ঠোঁটের ফাঁক থেকে সিগারেট সরিয়ে উত্তর করে, ছোটবেলায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোখে ব্যথা পেয়েছিলাম। মাহাদি মুখ গোল করে বলে, ও আমি এটাই আন্দাজ করেছিলাম, কিন্তু সেই অধীরের প্রতি তোর এত টান কেন? যা বুঝলাম ওই লোকটার জন্য তোর বাবা মা সবচেয়ে বেশি সাফার করেছে। মাহাদির কথা শুনে সৃজন বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর বলে, অধীর আব্বু আমার আইডল। মাহাদির চোখ ছোট ছোট করে বলে, এত খারাপ মানুষ কারো আইডল হয়? সৃজন দীর্ঘশ্বাস ফেলে। 17 বছর আগে অধীর তাকে বলেছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আর অবশ্যই আমাকে ভুলে যেও। 17 বছর পর আজ সৃজনের বয়স এসে ঠেকেছে 21 বছরে। আর সে অধীরের ব্যাপারে জানার পরের দিন থেকে কখনো ভুলে যায়নি, সবসময় মনে রেখেছে। সৃজন দৃঢ় কণ্ঠে বলে, সে অনুতপ্ত হয়ে 4 বছরের বাচ্চার পা ধরে ক্ষমা চেয়েছে। বন্ধুর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে। আমার বাবা মায়ের জন্য এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। সে 1000 বার সৃজনরাজ নাওয়ানের আইডল প্লাস ভালোবাসা। বাট আই হেট দ্যাট লাভ। যে ভালোবাসা মানুষের প্রাণ কেড়ে নেয়, সেই ভালোবাসার উপর আমি থুথু ফেলি। ডিসগাস্টিং লাভ।
মাহাদি ভ্রু কুচকে বলে, কোনোভাবে তোর অধীর আব্বুর বন্ধুর দিকটা জন্য তাকে আইডল মানিস নাকি? কিন্তু এটা তো দাহা মিথ্যা কথা, কারণ তোর দিন শুরুই হয় আমার মতো নিষ্পাপ বাচ্চার উপর অত্যাচারের মাধ্যমে। সৃজন কিছু বলল না। তার দৃষ্টি নিবদ্ধ বাগানে, যেখানে 16 বছরের একটি মেয়ে বেশ অনেকক্ষণ যাবৎ কোমর দুলিয়ে নাচছে। মেয়েটির মুখের গড়ন অনেকটাই সন্ধ্যার সাথে মিলে যায়, যার মধ্যে অন্যতম লক্ষণীয় দুটো বৈশিষ্ট্য হলো গায়ের শ্যামলা রং আর লম্বা চুল। মেয়েটির পরনে পার্পেল রঙের একটি গোল জামা, সাথে পায়জামা। জর্জেট ওড়না কোমরে বেঁধে রেখেছে। যদিও এত দূর থেকে গান শোনা যাচ্ছে না, তবে দেখে বোঝা যাচ্ছে গানের তালে তালে হাত পা নাড়িয়ে নাচছে। মেয়েটির হাঁটুর সমান চুলগুলো ছেড়ে দেওয়া, নাচের তালে তালে যা দুলছে বেশি। মেয়েটির থেকে কয়েক হাত দূরত্বে আরেকটি মেয়ে দাঁড়িয়ে, যার বয়স 15 বছর। মেয়েটি 16 বছরের মেয়েটির দিকে একটি ফোন ধরে রেখেছে, নাচের ভিডিও করছে বোধহয়। সৃজনের কপালে বিরক্তির ভাঁজ। সময়ের সাথে সাথে ছেলেটার বিরক্তির মাত্রা বাড়ল বই কমল না। কয়েক সেকেন্ডের মাথায় সৃজন তার ঠোঁটের ফাঁকে আধখাওয়া সিগারেট চেপে সামান্য ঝুঁকে মাহাদিকে টেনে ছাদের মেঝেতে ওঠায়। মাহাদি এতক্ষণ একটু ঠিক করে শ্বাস নেয়, দু হাতে শরীর ঝাড়তে থাকে, দেখার চেষ্টা করে কোথাও লেগেছে কিনা। সৃজন বাগানের সেই নিত্যরত মেয়েটির দিকে চেয়ে দু হাতের কোনোই সমান সাদা শার্টের গুতানো হাঁটা আর একটু গুটিয়ে নেয়। ফর্সা গাল ভর্তি চাপ দাড়িতে কয়েকবার ডান হাত বোলায়। চশমার আড়ালে দৃষ্টিজোড়া মেয়েটির থেকে এখনো সরেনি। কিছু ভাবছে মনে হচ্ছে। ছোট্ট হয়ে আসা সিগারেটটি ছুঁড়ে ফেলে হঠাৎই সৃজন সামান্য ডান দিকে ঘুরে মাহাদির পকেট থেকে মাহাদির ফোন বের করে। মাহাদি ভ্রু কুচকে তাকায়, বুঝলো না এ কি করতে চাইছে। সে কিছু বলার আগেই সৃজন সূক্ষ্ম চোখে তার লক্ষ্য অনুযায়ী দক্ষ হাতে তার হাতের ফোন ঠিক সেই নিত্যরত মেয়েটির মাথা বরাবর ছুঁড়ে মারে। সৃজনের চোখ কিছুক্ষণ আগে দুঃখের কারণে যেটুকু লাল ছিল, এখন তার রাগের কারণে কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। এদিকে নিজের ফোন সৃজনকে ছুঁড়ে ফেলতে দেখে মাহাদি চেঁচিয়ে ওঠে, আরে আমার ফোন! ছেলেটা থেমে গেল সামনের বাগানে তাকিয়ে। সৃজনের ছুঁড়ে মারা ফোন তার লক্ষ্য অনুযায়ী নিত্যরত মেয়েটির ডান দিকে একদম কপাল বরাবর গিয়ে লাগে। মেয়েটি ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। নিত্যরত হাত পা সব থেমে যায়। ডান হাতে কপাল চেপে ধরে। সামনে দাঁড়ানো 15 বছরের মেয়ে সৃষ্টি দৌড়ে আসে মেয়েটির সামনে। ব্যস্ত কণ্ঠে বলে, ঈশিতা আপু, কি হলো তোমার? বেশ ভালোই ব্যথা পেয়েছে ঈশিতা। মুহূর্তেই চোখের কোণ ভিজে উঠেছে। ডান হাতে কপাল ডলতে ডলতে বলে, অনেক শক্ত কিছু এসে লেগেছে মনে হচ্ছে। উফ, অনেক ব্যথা পেয়েছিলে সৃষ্টি। সৃষ্টি অসহায় চোখে তাকালো। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে দেখলো ঈশিতার পায়ের কাছে একটি ফোন পড়ে আছে। সে ব্যস্ত হাতে ফোনটি তুলে নিয়ে উল্টে পাল্টে দেখে বলে, আরে এই ফোন তো আমি ভাইয়ার হাতে অনেকবার দেখেছিলাম। কথাটা বলতে বলতে সৃষ্টি আশেপাশে তাকালো। এদিক ওদিক খুঁজতে খুঁজতে ছাদের দিকে দৃষ্টি গেলে সৃষ্টির কপালে ভাঁজ পড়ে। যদিও দূরত্ব বেশ, তবে সৃজনকে চিনতে অসুবিধা হলো না। ততক্ষণে ঈশিতাও ছাদের দিকে তাকিয়েছে। ছাদের কোণায় সৃজনকে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। কোমরে বেঁধে রাখা ওড়না ব্যস্ত হাতে খুলে মাথাসহ নিজেকে পুরো ঢেকে নিয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, তোর ভাই বাড়ি আছে, আমাকে বলিসনি কেন বেয়াদব? ইস, তোর এই জল্লাদ ভাই আজ আমার মাথা ফাটাতে চাইছিল। কোন দিন যেন গলা কেটে দেবে। গেলাম আমি। কথাগুলো বলতে বলতে ঈশিতা কোনো রকমে দু পায়ে জুতো পরে এক প্রকার দৌড় দিল। সৃষ্টি অসহায় কণ্ঠে বলে, ঈশিতা আপু কই যাও? আমি নিজেই জানতাম না সৃজন ভাই আজ বাড়িতে। তুমি আমার রুমে থাকলে কোনো প্রবলেম হবে না। ঈশিতা আপু। ঈশিতা সামনের দিকে দৌড়াতে দৌড়াতে হাত নেড়ে বলে, আরেকদিন আসবো পাখি, আজ বাই বাই। কয়েক পা সামনে এগোতেই সামনে ইরা আর সৌম্যকে দেখে ঈশিতা থেমে গেল। সৌম্য ব্যস্ত কণ্ঠে বলে, কি হয়েছে মা, এভাবে দৌড়াচ্ছ কেন? ঈশিতা সৌম্যর হাত টেনে ধরে বলে, বাবা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, তোমরাও চলো। সৌম্য ভ্রু কুচকে বলে, কেন? তুমি যে বললে আজ সৃষ্টির সাথে থাকবে। ঈশিতা কি বলবে বুঝলো না। সে কি জানতো নাকি তার ফুপির এই বেয়াদব ছেলে আজ এখানে আছে? জানলে জীবনেও আসতো না। ঈশিতা আমতা আমতা করে বলে, আমার বাথরুম পেয়েছে বাবা, প্লিজ চলো। ইরার চোখ ছোট ছোট করে বলে, বাথরুম তো এই বাড়িতেও আছে, কি লুকাচ্ছ তুমি আমার থেকে? ঈশিতা ইরার দিকে চেয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলে, তুমি চুপ থাকো তো বাবার পাকনা ইরাবতী। এই বড়লোকি বাড়িতে আমার বাথরুম বের হয় না, এবার চলো। কথাটা বলে ঈশিতা সৌম্যর হাত ধরে টানতে থাকে। এদিকে সৌম্য আর ইরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। ইরা রেগে বলে, ওকে কিছু বলবে তুমি? সৌম্য গলা ছেড়ে বলে, কি বলবো? ইরা কটমট চোখে তাকিয়ে বলে, কিছু না, তুমি বরং ওকে মাথায় উঠাতে উঠাতে চাঁদের দেশে পাঠিয়ে দাও। কথাটা বলে ইরা উল্টো ঘুরে ধূপধাপ পা ফেলে সামনের দিকে এগোয়। ঈশিতার সৌম্য দুজন দুজনার দিকে তাকায়। ঈশিতা বাবার অসহায় মুখ দেখে মিটমিটি হেসে বলে, চাপ নিও না বাবা, 10 টাকার ফুল দিলেই তোমার ইরাবতী পটে যায়, তোমার আবার এত চিন্তা করা লাগে? সৌম্য কিছুটা বিব্রত বোধ করলো। ঈশিতা বুঝতে পেরে হাসলো, বলল, তোমার বইয়ের দাম 10 টাকা,
আর আমার দাম 1000 কোটি টাকা, কারণ তোমার বুকে 10 টাকা দিলেই পটে যায়, কিন্তু আমাকে কেউ 1000 কোটি টাকা দিলেও পটাতে পারবে না। বুঝলে তো বাবা, কেমন সস্তা বউ পেয়েছো তুমি, আর আমি হলাম তোমার দামি মেয়ে, তাই সব চিন্তা বাদ দিয়ে সবসময় তোমার এই দামি মেয়ের পক্ষই নেবে, বুঝলে? সৌম্য ডান হাতে তার মেয়ের মুখ চেপে ধরল, অসহায় কণ্ঠে বলে, চুপ কর, তোর মা শুনলে আমাকে আস্ত রাখবে না। ঈশিতা মিটিমিটি হাসছে। ওদিকে ইরা উল্টো দিকে ফিরে আবার সৌম্যর দিকে রেগে তাকিয়েছে। সৌম্য একবার ইরার দিকে তাকায়, আরেকবার মেয়ের দিকে তাকায়। তার জীবনটা মেয়ে আর মায়ের মাঝে কত ভয়ানকভাবে সবসময় আটকে থাকে। ঈশিতা ঘাড় ঘুরিয়ে একবার ছাদের দিকে তাকালো। এখনো সৃজন একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে আবারও ঢোক গিলল। সময় নষ্ট না করে সৌম্যর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো বাইরের দিকে। কিছুক্ষণ আগে ইরাও রাগ করে এদিকে এসেছে। মাহাদি তখন থেকে সৃজনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। তার ফোন ছুঁড়ে ফেলে 12টা তো বাজালোই, সাথে মেয়েটার অবস্থাও কাহিল করেছে মনে হয়। অতঃপর মাহাদি তার বাঁ হাত সৃজনের ঘাড়ের উপর রেখে হতাশ কণ্ঠে বলে, ও তোর ওই মামাতো বোন ভাই, বাচ্চা মেয়েটার সাথে এত শত্রুতা করে কী লাভ? একটু ওর জন্য মাথা ফাটেনি বোধ হয়। সৃজন তখন ঈশিতার দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আই হেট হার। মাহাদি আসমান থেকে পড়ার মতো ভান করে তাকালো। সৃজনের দিকে তাকিয়ে বলে, ও মা তাই? এর জন্যই তোর চোখে ঈশিতার উপর থেকে সরে না, তাই না রাজবাবু? সৃজন বিরক্ত হয়ে ঈশিতার থেকে চোখ সরিয়ে নেয়। পকেট থেকে আরেকটি সিগারেট বের করে সিগারেট ধরায়। মাহাদি সৃজনের সামনে এসে দাঁড়িয়ে দুহাতে সৃজনের চাপদাড়ি ভর্তি দুগাল এদিক ওদিক নাড়ায় আর বলে, বলছি, কোন জিব্বা দিয়ে এত বড় সত্যি বলিস বাবু? ওই জিব্বাটা আমার থেকে একদিনের জন্য ধার দিবি? বিশ্বাস কর, আমি তোর মতো এত বড় বড় সত্যি কথা কোনোদিনও বলিনি। একদিনের জন্য হলেও আমাকে তোর এই দামি জিব্বাটা দিয়ে দে ভাই। সৃজন রেগে গিয়ে ডান হাতে মাহাদির গালে একটা কষিয়ে থাপ্পড় মেরে দেয়। মাহাদি গালে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে। গাল ডলতে ডলতে অসহায় কণ্ঠে আওড়ায়, আহ, আমার দাঁত! এই তোর শরীরে কি দয়া মায়া বলতে কিছু নেই? আমার দাঁত পড়ে গেলে আমাকে কেউ বিয়ে করবে? অকালে আমার বউটা আমি হীরা এতিম হয়ে যাচ্ছিল, ভাগ্যিস দাঁতগুলো পড়েনি। মাহাদির আজাইরা কথা কানে নিল না সৃজন। সে চুপচাপ সিগারেট ফুঁকছে, দৃষ্টি তাদের বাড়ির মেইন গেটের দিকে। কিছুক্ষণ আগে যেদিক দিয়ে ঈশিতা তার বাবা মাকে নিয়ে বেরিয়ে গেছে, এখন আর কেউ নেই। এর ফলে সৃজনের মাঝে তেমন কোনো প্রভাব পড়লে বলে মনে হলো না। উল্টে সে হয়তো এটাই চাইছিল, যার ফলে এখন সে আগে অনেকটা ঠান্ডা হয়েছে। বেখেয়ালে সৃজন উল্টো ঘুরলে চোখে পড়ে দরজার কাছে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। হঠাৎ মাকে এখানে দেখে সৃজন ভয় পেল বলে মনে হলো। ফলস্বরূপ দুবার কাশি উঠে যায় তার। সন্ধ্যা তাকে দেখার আগেই সৃজন দুহাত উল্টো ঘুরে দাঁড়ায়। সন্ধ্যা ছাদের গেটের কাছে দাঁড়িয়ে একজন বয়স্ক মহিলার সাথে কথা বলছিল। কাশির শব্দ শুনে কথা বলতে বলতে একবার ঘাড় বাঁকিয়ে আশেপাশে তাকিয়েছিল, কিন্তু তেমন কিছু চোখে না পড়ায় সে আবারও কথা বলায় ব্যস্ত হয়। এদিকে সৃজন উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, ঠোঁটের ফাঁকে এখনো সিগারেট। সে জানে সন্ধ্যা একটু পরেই তার দিকে আসবে আর তার সাথে কথা বলবে, কিন্তু সৃজন তার মায়ের সাথে কিভাবে কথা বলবে? সে সিগারেট খায়, এটা তার মা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমন নয় যে সন্ধ্যা এটা জানলে তাকে অনেক বকবে বা মারবে, তার মা এসব কিছুই করবে না। বড়জোর তার দিকে এমনভাবে তাকাবে যে দৃষ্টিতে মিশে থাকবে অনেক দুঃখ। হয়তোবা তার সাথে ঠিক করে কথাও বলবে না, কিন্তু সৃজন এসবের কিছুই তার মাকে দিতে পারবে না। তার মনে পড়ে না বুদ্ধি হওয়ার পর থেকে সে তার মাকে ইচ্ছে করে কখনো এক বিন্দু দুঃখ কষ্ট দিয়েছে, কিন্তু এখন কি করবে সেটাই বুঝতে পারছে না। হঠাৎ করে ভীষণ হাইপার হয়ে গিয়েছে ছেলেটি। এদিকে মাহাদি সৃজনের ব্যাপারটা বুঝতে মিটিমিটি হেসে বলে, লা 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 লা, আজকে আমার বাবুটাকে কট খাওয়াবো, এক্ষুনি খাওয়াচ্ছি বাবু, দাঁড়া। সৃজন কটমট দৃষ্টিতে তাকায় মাহাদির দিকে। মাহাদি মেগি হেসে বলে, আরে চাপ নিচ্ছিস কেন? তুই দুটো খেয়েছিস, আমি তোর মাকে বলবো তুই বেশি সিগারেট খেতে পারিস না, মাত্র 1 প্যাকেট খেয়েছিস। দয়াল মানুষ আমি, বুঝিসই তো ব্যাপারটা। কথাটা বলে মাহাদি সন্ধ্যার দিকে চেয়ে ডাকতে নেয় আ। তখনই সৃজন তার জ্বলন্ত সিগারেট মাহাদির মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে মাহাদির মুখ চেপে ধরে। মাহাদির চোখ বড় বড় করে তাকায়। সৃজন পাত্তা দিল না। সে তার নাক মুখ দিয়ে বের হওয়া ধোঁয়া হাত দিয়ে সরাতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর মাহাদির দিকে চোখ পড়লে দেখে মাহাদির চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সৃজনের খেয়ালে আসে সে রেগে গিয়ে কি করে ফেলেছে। নিজের কাণ্ড দেখে নিজেই থতমত খেয়ে যায়। টেনশন আর রাগে কি করে ফেলেছে বুঝতেই পারেনি। এখন বুঝতে পেরে দ্রুত মাহাদির মুখের ভেতর থেকে সিগারেট বের করে ছাদের বাইরে ছুঁড়ে ফেলে। মাহাদি রাগে কাঁপছে। তার মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত মনে হচ্ছে ধোয়া ধোয়া হয়ে গেছে। সৃজনের দিকে চেয়ে সে দাঁত কিরমির করে বলে, এই বেয়াদব, তুই কি মানুষ? সৃজন মাহাদির কথায় পাত্তা দিল না। সে মাহাদির পকেট হাতাতে ব্যস্ত, কোনো চকলেট বা চুইংগাম পায় কিনা এই জন্য। নয়তো মায়ের সাথে এভাবেই কথা বলতে গেলে মা বুঝে যাবে সে সিগারেট খায়। মাহাদি রেগে সৃজনকে একটা ধাক্কা দেয়।
সৃজন দুপা পিছিয়ে যায়, রেগে তাকায় মাহাদির দিকে। এগিয়ে এসে দুহাতে মাহাদির কলার চেপে ধরে বলে, আমার মুখ ফ্রেশ করার ব্যবস্থা কর, কুইক। মাহাদি হা করে তাকালো। একে কি করা উচিত? বেয়াদবটা সিগারেট খেয়ে এখন তাকে বলছে মুখ ফ্রেশ করে দিতে। এমনি তার মুখে সিগারেট ঢুকানোয় তার ইচ্ছে করছে একে কাঁচা চিবিয়ে খেতে। ভাগ্যিস মুখটা হা ছিল, নয়তো মুখ পুরো পুড়ে যেত। হা করে থাকায় সে বেঁচে গেছে। মাহাদি রেগে বলে, আমার পকেটে সিগারেট ছাড়া কিছুই নেই। তাছাড়া আমাকে কি তোর হাত মোছার টিস্যু মনে হয়? দরকার হলে এটা দে ওটা দে, আর না হলে মারার প্ল্যান করিস, বেয়াদব। সৃজন মাহাদির কলার ছেড়ে দিয়ে বলে, আমার কি মাথা খারাপ? আমি তোকে এত দামি টিস্যু মনে করব কেন? তোকে আমি টয়লেট টিস্যু মনে করি। ক্লিয়ার? মাহাদি বাকহারা হয়ে তাকালো সৃজনের দিকে। ইয়া আল্লাহ, কোন পাপের কারণে তার ভাগ্যে এমন বন্ধু জুটেছিল? মাহাদি হতাশ অসহায় কণ্ঠে বলে, আজ তোদের বাড়ি একটা কচু গাছ নেই বলে আমি গলায় ফাঁস দিতে পারলাম, নয়তো তোর মতো স্বার্থপর বন্ধুর জন্য আমি আজকেই কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আমার লাশ ফেলে দিতাম তোদের বাড়ির সামনে। মাহাদির আজগুবি কথায় বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। সে উল্টো দিকে ফিরে সন্ধ্যার দিকে তাকায়। এতক্ষণে মুখ থেকে ধোঁয়া চলে গিয়েছে, কিন্তু গন্ধ দূর করবে কি করে সেটাই ভাবছে। সন্ধ্যা ভদ্রমহিলার সাথে এখনো কথা বলায় ব্যস্ত। মাহাদি বেশ কয়েকবার থুতু ফেলল। কিছু ছাই মুখে ঢুকে গিয়েছিল। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল সে। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে সৃজনের উদ্দেশ্যে হতাশার সুরে বলে, এত সুন্দর মানুষের ছেলে তোর মতো বেয়াদব হতে পারে? তোকে না দেখলে এটা কখনো জানতেই পারতাম না। মাহাদির কথা শুনে সৃজনের মাঝে তেমন কোনো প্রভাব পড়ল না। মাহাদি হুট করেই একেবারে নর্মাল হয়ে গেল। তার ডান হাত সৃজনের ঘাড়ে তুলে বলল, তোর মাকে দেখে বিন্দুমাত্র বোঝা যায় না ওনার তোর মতো বয়সী একটা ছেলে আছে। তোর মায়ের আবার বিয়ে দেওয়া যাবে ভাই। শেষ কথাটা মাহাদি খুব উৎসাহের সাথে বলল। সৃজনের ধ্যান মায়েদের কথাই ঘুরে এলো। দৃষ্টি সন্ধ্যার দিকে। সন্ধ্যার পরনে ধূসর রঙের একটি শাড়ি, শাড়ির কুচি করে পরা, সাদা ব্লাউজের হাতা দুটো ফুল হাতা, মাথায় একটি সাদা ওড়না টানা। এটাই সন্ধ্যার সব সময়ের বেশভূষা। ঘরের ভেতর থাকলে শুধু ওড়নাটা খুলে রাখে। মজার ব্যাপার হলো, সৃজন তার মায়ের সাথে কোথাও গেলে অপরিচিত অনেকের থেকে শুনতে হয় সৃজন সন্ধ্যার ছোট ভাই কিনা। এ পর্যন্ত সন্ধ্যা আর সৃজন অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছে। কথাটা ভেবে সৃজন সূক্ষ্ম হাসল, অতঃপর মৃদু স্বরে বলে, ছেলে দেখ তবে। সৃজনের কথা শুনে মাহাদি কেসে ওঠে। সৃজনের ঘাট থেকে দ্রুত হাত সরিয়ে নেয়। এ যা ছেলে, দেখা যাবে সত্যি সত্যি নিজের মায়ের বিয়ে ঠিক করেছে। তখন এর বাপ এসে তাকে ধোলাই করবে। এসব অশুভ কথা মুখ দিয়ে বের করায় কোন দুঃখে যে কথাটা বলতে গেল। এদিকে সৃজনের দৃষ্টি ঘুরে ছাদের ডান দিকে যায়। সেখানে আকাশ আর সৃষ্টি একসাথে দাঁড়িয়ে আছে। দুজনেই উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সৃষ্টি আকাশের বাহাত জড়িয়ে ধরে রেখেছে। আকাশের পরনে সাদা পাঞ্জাবি। ড্রেসটা সৃজনের বিরক্ত লাগে, কিন্তু মায়ের জন্য কিছু বলতে পারে না। সে এসব ভাবনা চেপে ব্যস্ত পায়ে আকাশের দিকে এগিয়ে গেল। সৃজন আকাশের পাশে এসে দাঁড়িয়ে কিছু না বলেই আকাশের পাঞ্জাবির ডান পকেটে হাত দেয়। আকাশ বাঁদিকে ফিরে সৃষ্টির সাথে কথা বলছিল। পকেটের টান পড়ায় ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকায়। ততক্ষণে সৃজন আকাশের পকেট থেকে একটি ছোট্ট মাউথওয়াশ কৌটা বের করে সামান্য পরিমাণ মুখে নিয়ে কয়েকবার কুলি করে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায় ছেলের দিকে। কিছু বুঝলো বোধহয়। অতঃপর বলে, ভালো হয়ে যাও সৃজন, ভালো হতে পয়সা লাগে না। সৃজন তার কাজ শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। হাতের কৌটোটি আকাশের পাঞ্জাবির পকেটে রেখে একই পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট বের করে আকাশের সামনে ধরে গম্ভীর গলায় বলে, সেম টু ইউ বাবা। ছেলের কাণ্ডে আকাশ থতমত খেয়ে তাকায়। গলা ঝেড়ে বলে, আমি তোমার বাবা হই। সৃজন মৃদু স্বরে বলে, এই জন্যই তো বাবার খবর মায়ের কাছে পাস করব, কারণ আমি লয়াল ছেলে। কথাটা বলে সৃজন আকাশকে পাস করে যেতে নিলে আকাশ সৃজনের হাত টেনে সৃজনকে তার সামনে এনে দাঁড় করায়। দাঁত কিরমির করে বলে, আমার পিছে পড়লে কেন? কি চাইছো তুমি? সৃজন ভাবলেশহীনভাবে বলে, তোমার বউকে আবার বিয়ে দিতে চাইছি। আকাশ হতভম্ব কণ্ঠে বলে, হোয়াট? আকাশের পাশে দাঁড়ানোর সৃষ্টিও অবাক চোখে তাকায় সৃজনের দিকে। রাগ হচ্ছে তার। একে তো সৃজনের জন্য ঈশিতা চলে গিয়েছে, তার ভাই মেয়েটার মাথা ফাটাতে চেয়েছিল, আর এখন কি সব উল্টাপাল্টা বলছে। কিন্তু তার রিয়াক্ট করার সাহস নেই। যদি তাকে মারে, নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ায়। মাও শুধু তার ভাইয়েরই সাপোর্ট নেয়, তাকে তার বাবাই একটু ভালোবাসে। কথাগুলো ভেবে সৃষ্টি ভাইয়ের দিকে চেয়ে মুখ বাঁকালো। এদিকে আকাশের রিয়াকশন দেখে সৃজন ঠোঁট চেপে নিজের হাসি আটকালো। ডান হাতে গাল বুলায় আর বলে, আমার মা অনেক ইয়াং, তোমার বয়স বেড়েছে, আমার মায়ের পাশে তোমাকে ঠিক মানাচ্ছে না। আকাশ রেগে যাচ্ছে। ইচ্ছে করছে তার বউয়ের সোনার টুকরো ছেলেকে ঠাটিয়ে দুটো থাপ্পড়ে লাগাতে। অতঃপর রেগে বলে, সন্ধ্যা মালতীর জন্য শুধু তুমি আমার হাত থেকে বেঁচে যাও, নয়তো তোমার জন্য আমি আমার পুরো বাড়ি লাঠি ভর্তি করে রাখতাম। সৃজন অবাক হয়ে বলে, কেন? তোমার হাতে জোর নেই?
আকাশ আরও রেগে যায়। এই ছেলে এমন কেন? শুধু তার পিছে লাগে, জীবনটা ভেজে দেয় একেবারে। ভাইয়ের কাণ্ডে সৃষ্টি এবার মিটিমিটি হাসে। সৃজন তার বাবাকে ইচ্ছে করে রাগাচ্ছে বুঝলো। এদিকে আকাশ নিজেকে সামলে বলে, আমাকে তুমি বারবার বয়সের খোঁটা দিচ্ছ। আমার এখনো 4টে বিয়ে করার ক্ষমতা আছে, বুঝেছ? সৃজন ভ্রু কুঁচকে বলে, আমি বুঝি কি করব। এটা মাকে বোঝাতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি নিজ দায়িত্বে আমার মাকে তোমার ব্যাপারটা বুঝিয়ে বলবো। আকাশ হতভম্ব হয়ে যায়। ইয়া আল্লাহ, কার সামনে এসে এত বড় সর্বনাশী কথা বলে ফেলল। সৃজন আকাশকে পাশ কাটিয়ে যায়। আকাশ দ্রুত উল্টো ঘুরে বলে, তুমি সন্ধ্যা মালতীকে কিচ্ছু বলবে না সৃজন। তোমার মা তো একটা গণ্ডমূর্খ আর ছেলের অন্ধভক্ত। আমার হয়েছে যত জ্বালা। সৃজন সামনে এগোতে এগোতে ছোট্ট করে বলে, চিন্তা করো না, তোমার বউকে ঘিরে তোমার সকল কমপ্লিমেন্ট আমি মায়ের কাছে পৌঁছে দেব। আকাশ অসহায় চোখে তাকায়। সত্যি সত্যি সৃজন তার সন্ধ্যা মালতীকে এসব বললে তার কপালে কত দুঃখ থাকবে কে জানে। সৃষ্টি বাবার অসহায়ত্বে ঘেরা মুখ দেখে আড়ালে মুখ চেপে হাসল। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, তোমার ভাই সন্ধ্যা মালতীকে সব বলে দিলে তোমার মা আমার সাথে কয়দিনের জন্য আলাদা হয়ে যাবে। সৃষ্টি বাবার বুকে থুতনি ঠেকিয়ে ঠোঁট উল্টে বলে, আমার মনে হয় মা মামার বাড়ি চলে যাবে। চিন্তা করো না, আমি সব রান্না পারি। আমি তোমার সাথেই থাকবো বাবা। আকাশ হতাশার শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, খাবার ছাড়া পেট চললেও সন্ধ্যা মালতী ছাড়া তো আমার চলে না। মাহাদি রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে তখন থেকে সৃজনকে দেখছিল আর একটু পরপর হাঁসফাঁস করছিল টেনশনে। কে জানে এই ছেলের বাপের সাথে তার মায়ের হবু বরটা পর্যন্ত ঠিক করেছে কিনা সেই চিন্তায়। এদিকে সৃষ্টি মাহাদির দিকে তাকিয়ে ভাবছে, তার ভাই নিশ্চয়ই বন্ধু নামের অবন্ধুর থেকে সিগারেট খাওয়া শিখেছে। তার মা এসব পছন্দ করে না, অথচ তোর ভাই এই বন্ধুর পাল্লায় পড়ে খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য তার ভাইয়ের বন্ধুকে তার একটুও পছন্দ না। কথাগুলো ভেবে সৃষ্টি মাহাদির দিকে চেয়ে মুখ ভাঙায়। তখনই মাহাদি সৃষ্টির দিকে তাকায়। বাচ্চা মেয়েটাকে নিজের দিকে চেয়ে এভাবে মুখ ভেঙাতে দেখে মাহাদি থতমত খেয়ে তাকায়। এদিকে সৃষ্টি যখনই বুঝেছে মাহাদি তাকে দেখে ফেলেছে, সাথে সাথে সে দ্রুত তার মাথা নিচু করে সামান্য বাবার আড়াল হওয়ার চেষ্টা করে। মাহাদি মাথা চুলকায়। ব্যাপারটা কি হলো? এই মেয়ে এমন বাদরের মতো করলো কেন? বিড়বিড় করে, লে হালুয়া, আমি এবার কি করলাম? মনে মনে ভাবলো, এদের ভাই বোনের প্রবলেমটা আসলে কি? একজন তাকে টয়লেট টিস্যু ভাবে তো আরেকজন তাকে বাদর টাদর ভাবছে নাকি? হা, সব কপাল। সৃজনকে এতক্ষণ পর তার দিকে আসতে দেখে মাহাদির ধ্যাং ভাঙে। দেখা যাক এর বাবার সাথে কি কাণ্ড ঘটিয়ে এলো। সৃজন মাহাদির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, মুখে আর গন্ধ আছে? মাহাদি মাথা চুলকে বলতে নেয়, তোর মা। এটুকু বলতেই সন্ধ্যার কণ্ঠ ভেসে আসে, সৃজন আব্বা। মাহাদি থেমে যায়। সৃজন 1 সেকেন্ডের সময় নষ্ট না করে তাকায় মায়ের দিকে। সন্ধ্যা সৃজনের দিকে চেয়ে মৃদু হেসে হাত নেড়ে ইশারায় সৃজনকে তার কাছে ডাকে। সৃজনের বুকে হুট করে অদ্ভুত এক প্রশান্তি লাগলো। সে অপলক তার মাকে দেখল। মাহাদিকে বলা গল্পগুলো উল্টোপাল্টে সৃজনের সামনে ভেসে উঠল। তার মায়ের জীবনের হাসি মুহূর্ত খুব কমই এসেছে। এখন সে খুব বেশি হাসে না, তার মাঝে মাঝে কারণ ছাড়াই হাসে। এই যেমন এখন হাসছে, আর সেই মুহূর্তগুলো সৃজনের কাছে হয় সবচেয়ে দামি। ঠিক যেমন এই মুহূর্ত তার কাছে ভীষণ দামি ঠেকল। মায়ের হাসি অন্য ছেলের কেমন অনুভূতি দেয় সৃজন জানে না, তবে তার কাছে তার মায়ের হাসি শ্রেষ্ঠ মনে হয়। তার মায়ের হাসি তার জীবনের অর্ধেক সুখ। সৃজন তার দুহাত প্যান্টের পকেটে গুজে রাখল। সন্ধ্যার চোখে চোখ রেখে মাহাদির উদ্দেশ্যে বলল, আমার দেখা শ্রেষ্ঠ নারী আমার মা মিসেস সন্ধ্যা নাওয়ান, যে ছোট্ট থেকে প্রতিদিন নতুন নতুন লড়াই করে আজও অটল পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে আছে। যার সর্বশেষ লড়াই ছিল নিজ স্বামীকে জেল থেকে মুক্ত করা, প্লাস স্বামীর পাথরে রূপান্তরিত মনে নতুন করে সন্ধ্যামালতি ফুল ফোটানো। সে আমার বাবা মিস্টার আকাশ ভিরাজ নাওয়ানের সন্ধ্যামালতি। ছেলের মুখে হঠাৎ নিজের জীবনের একটি সারাংশ শুনতে পেয়ে সন্ধ্যার সারা শরীর বিদ্যুতের ন্যায় ঝাঁকি দিয়ে উঠল। ঠোঁটের কোণে ল্যাপটানো হাসি মিলিয়ে গেল। সৃজনের বলা দুটো বাক্যের মাঝে তার পুরো জীবনের গল্প খুঁজে পেল সন্ধ্যা। সন্ধ্যার চোখ দুটো ভরে উঠল। ঝাপসা দৃষ্টি জোড়া সে দ্রুত সরিয়ে নিল ছেলের থেকে, তাকালো আকাশের দিকে। আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। কিছুক্ষণ আগে সৃজনের বলা কথাগুলো নিয়ে সব চিন্তা দূর হয়ে গেল। পরিবর্তিতে একরাশ মুগ্ধতা কাজ করলো ছেলের প্রতি। সৃজন বাবার দিকে চেয়ে সূক্ষ্ম হাসল। আকাশের চোখে ছেলের হাসি অবশ্য ধরা পড়েনি, তবে সৃজনকে কিছু একটা পড়তে পেরেছে বোধহয়। আকাশ তার দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকায়। চোখাচোখি হয়, সন্ধ্যার পানিতে টইটুম্বুর চোখছে। আকাশের গলা শুকিয়ে এলো, শুকনো ঢোক গিলল কয়েকবার। করুণ দৃষ্টি জোড়া দিয়ে কয়েক হাজারবার বোধহয় সন্ধ্যাকে সরি বলল। সন্ধ্যা কি বুঝলো আকাশের চোখের ভাষা? বুঝলো বোধহয়, এই জন্যই হয়তো পানিতে টইটুম্বুর চোখে আরও খানিক কষ্ট জমল।
সে নিঃশব্দে দৃষ্টি ঘুরিয়ে আবারও সৃজনের দিকে তাকালো। সৃজনের চোখে চশমা। এটা মা হিসেবে তার ব্যর্থতার পরিচয়। সে তার ছেলেকে সেদিন রক্ষা করতে পারেনি বলে তার ছেলের আজ চোখে চশমা। কথাটা ভাবলে সন্ধ্যার মা হিসেবে নিজের কাছে লজ্জা লাগে। সেদিন সে তার ছেলেকে একা ফেলে চলে গিয়েছে বলেই তো তার ছেলের মাঝে এই ক্ষোভ। এর জন্য সে ছাড়া আর কেউ দায়ী নয়। কথাগুলো ভেবে সন্ধ্যার এক চোখ বেয়ে ব্যর্থতা, আফসোস আর আক্ষেপের নোনা জল গড়িয়ে পড়ে। সৃজন ব্যস্ত পায়ে এগিয়ে এসে দাঁড়ালো সন্ধ্যার সামনে। দুহাত তার দুহাতের মাঝে নিয়ে মাথা নিচু করে সন্ধ্যার দুহাত একসাথে করে সৃজন সন্ধ্যার দুহাতে একটি চুমু আঁকলো। এরপর মাথা তুলে সন্ধ্যার চোখে চোখ রেখে মৃদু স্বরে বলে, আমি অনেক ভাগ্য করে তোমার মতো মা পেয়েছি। তুমি ছিলে বলে তোমার ছেলে একেবারে অন্ধ হয়ে যায়নি। সে আজও তার শ্রেষ্ঠ মাকে দেখতে পায়, তোমার ভালোবাসার মানুষকে দেখতে পায়, এই সুন্দর পৃথিবী দেখতে পায়। আর তুমি আমার মাকে কখনো অকারণে কাঁদিও না। সন্ধ্যা কাঁপা হাত ছেলের গালে রেখে ভাঙা গলায় বলে, তুমি অনেক বড় হয়ে গেছো আব্বা। সৃজন একটু হাসলো বোধহয়, তবে তার মুখভাবে সেভাবে প্রকাশ পায় না। সে সৃষ্টির দিকে তাকিয়ে ছোট্ট করে ডাকে বনু। সৃষ্টি ভাইয়ের দিকে তাকায়। সৃজন চোখের ইশারায় কিছু বোঝায়। এরপর সৃজন সিঁড়িতে নেমে ডান হাতে মায়ের ডান হাত ধরে মৃদু স্বরে বলে, মা এসো। সন্ধ্যা বাঁ হাতে শাড়ির কুচি ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসে। এদিকে সৃষ্টি ভাইয়ের কথা মেনে বাঁ হাতে তার বাবার পেট জড়িয়ে ধরে বলে, বাবা এসো। মেয়ের কণ্ঠে আকাশের ধ্যান ভাঙে। সে দৃষ্টি এদিক ওদিক নিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে। এরপর ডান হাতে মেয়েকে জড়িয়ে নিয়ে ব্যস্ত পায়ে এগোয় সামনের দিকে। মাদি ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে গালে হাত দিয়ে আওড়ায় অস্থির ফ্যামিলি। সৃষ্টির দিকে চোখ পড়লে তখনকার কথা ভেবে বলে, বাট মেয়েটা পাক্কা বাদর। সৃজন তার মায়ের হাত ধুয়ে মায়ের পাশাপাশি মায়ের সাথে পা মিলিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। পিছু পিছু আকাশে মেয়েকে জড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। দৃষ্টি সন্ধ্যার পানে। ওড়নার ফাঁক দিয়ে সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো বেরিয়ে এসেছে। সিঁড়ি বেয়ে নামার ফলে চুলগুলো একেবারে হাঁটুর নিচে এসেই ঠেকেছে। সেই একই রকম কালো চুল, একটুও ছোট হয়নি, একটুও কমেনি, আর না তো রং বদলেছে। তার সন্ধ্যামালতি শুধু মনের দিক দিয়েই বদলায়নি এমন নয়, বাহ্যিকভাবেও সে বদলায়নি। আজও সেই একই সন্ধ্যামালতি রয়ে গেছে। আকাশের সন্ধ্যামালতি। কথাগুলো ভাবতে ভাবতে আকাশ সন্ধ্যার দিকে চেয়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নেয়। সাথে সাথে সৃষ্টি তার বাবাকে শক্ত করে ধরে। তবে আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দু পায়ের ভরেই নিজেকে সামলে নিয়েছে। দৃষ্টি তখনও সন্ধ্যার পানে। একজন বয়স্ক অপরিচিত মহিলা ছাদের দিকে উঠে আসছিল। সে যখন সন্ধ্যার সামনে এসে দাঁড়ায় তখনই তার চোখ পড়ে আকাশের ব্যাপারটি। সে সন্ধ্যাকে পাশ কাটিয়ে যেতে গিয়েও থেমে যায়। জিজ্ঞেস করে, পিছনে ওই পাঞ্জাবি পরা লোকটার তুমি কে হও মা? বয়স্ক মহিলার কথায় সন্ধ্যা তাকালো মহিলাটির দিকে। বুঝলো সে আকাশের কথা তাকে জিজ্ঞেস করেছে, কিন্তু কেন করছে তা বুঝলো না। ভাবনার মাঝেই মহিলাটি বলে, তোমার দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না মা। কথাটা শুনেই সন্ধ্যার বুক ধরফর করে উঠল। সে দ্রুত মাথা ঘুরিয়ে পেছনে তাকালো আকাশ ঠিক আছে কিনা দেখতে। চোখাচোখি হলো আকাশের সাথে। মেয়েকে জড়িয়ে আকাশকে একদম শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আকাশ কিছুটা বিব্রত বোধ করলেও সন্ধ্যার দিকে দৃষ্টি সরালো না, বরং সূক্ষ্ম হাসল। আকাশের হাসির সাথে আকাশ তার দিকে তাকিয়ে হাঁটাতে গিয়ে পড়ে যাচ্ছিল কথাটা ভাবতেই সন্ধ্যার হৃদযন্ত্র লাফাতে লাগলো। কেনই বা এমন অনুভূতি হবে না সন্ধ্যার? একসময় এই মানুষটাই তার থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিল। তার শুভ্র পুরুষ তার দিকে তাকাতো না, তাকে সন্ধ্যা মালতী বলে ডাকতো না। কতগুলো দিন, কতগুলো মাস সে ওই মরণ যন্ত্রণার মাঝে ডুবেছিল, সে খবর একমাত্র সে আর তার আল্লাহ জানেন। আর তারপর আকাশ স্বাভাবিক হওয়ার কত বছর পেরিয়ে গেল, কিন্তু আকাশের সেই ব্যবহারের রেশ আজও সন্ধ্যার মন থেকে মুছে যায়নি। তাই তো আকাশের সামান্য যত্ন, ভালোবাসা পেলে আজও সন্ধ্যার সেই প্রথম দিনের মতো অনুভূতি হয়। সন্ধ্যা আকাশের দিকে ঝাপসা চোখে চেয়ে ভাঙা গলায় দৃঢ়ভাবে উচ্চারণ করে, আমি তার সন্ধ্যা মালতী। কথাটা বলতে গিয়ে সন্ধ্যার দু চোখ বেয়ে জল গড়ালো। এই অশ্রুতে অতীতের কত শত যন্ত্রণায় মিশে আছে তা কি আকাশ বুঝলো বোধ হয় না। বোঝার তো কথা নয়, সবকিছুই তো জানা আকাশের। তার সন্ধ্যা মালতীর দুঃখের সাক্ষী সে ছাড়া আর কেউ ছিল না যে। সন্ধ্যা দৃষ্টি ফিরিয়ে নেয় আকাশের থেকে। এরপর মহিলাটিকে পাশ কাটিয়ে সৃজনের হাত শক্ত করে ধরে সামনে এগোয়। মায়ের উত্তরে সৃজন বোধহয় একটু হাসলো, কারণ সে জানতো তার মায়ের উত্তর এটাই হবে। এদিকে সন্ধ্যার উত্তরের মানে ভদ্রমহিলা বুঝল না, কারণ সন্ধ্যা মালতী একটি ফুল, কোনো সম্পর্কের নাম তো নয়। সেসব ভাবনা রেখে উপরের দিকে উঠতে লাগলো। ছাদ থেকে কয়েক সিঁড়ি নিচে আকাশ দাঁড়িয়ে, তার দৃষ্টি ব্যস্ত পায়ে পালিয়ে যাওয়া সন্ধ্যার পানে।
একসময় সন্ধ্যা তার মুখে একবার সন্ধ্যামালতি ডাক শোনার জন্য কত শত যে আকুতি করেছে, তার পা ধরে পর্যন্ত কেঁদেছে, কিন্তু পাষাণ আকাশ ডাকেনি। সেদিনের পর থেকে আকাশের মুখে সন্ধ্যামালতির পরিচয় পাবার জন্য সন্ধ্যা আর বসে থাকে না, বরং নিজেই নিজেকে সবার কাছে পরিচয় করিয়ে দেয় সন্ধ্যা শুধু আকাশের সন্ধ্যামালতি। এই যেমন একটু আগেই সন্ধ্যা নিজেকে তার সন্ধ্যামালতি বলে পরিচয় করিয়ে দিল সেই মহিলার কাছে। সন্ধ্যার দৃঢ় কণ্ঠে উচ্চারিত বাক্যটি এখন এই বদ্ধ জায়গায় এক দেয়াল থেকে ও দেয়ালে ধাক্কা খাচ্ছে, সাথে সন্ধ্যার পানে টলমল চোখে চেয়ে থাকা আকাশের একেবারে হৃদয়ে এসে বারবার বিট করে হৃদয়ে জুড়ানো সেই বাক্য, আমি তার সন্ধ্যামালতি। অসমাপ্ত। ভেতরে অনেক কাহিনী অজানা, তাই অসমাপ্তই লিখে দিলাম অবশেষে।